হ্যালো বন্ধুরা, কখনো কি এমন একটি সিনেমা দেখেছেন যা আপনার প্রত্যাশাগুলোকে সম্পূর্ণভাবে উল্টে দিয়েছে? আচ্ছা, যদি আপনি আরনমানাই সিরিজের ভক্ত হন, তাহলে আরনমানাই 4 আপনাকে এক থ্রিলিং জার্নিতে নিয়ে যাবে। এই সিনেমায় এমন কিছু শকিং টুইস্ট রয়েছে যা আপনাকে সবকিছু নিয়ে প্রশ্ন করতে বাধ্য করবে। তাহলে এই পর্বে কি কি চমক রয়েছে, চলুন তাহলে শুরু করি। সো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রহস্যের গভীরে। আজ আমি এক্সপ্লেন করছি আরনমানাই 4, যা আরনমানাই ফ্র্যাঞ্চাইজের লাস্ট এডিশন। এই সিনেমাটি কেবল সাসপেন্স, হরর এবং কমেডি মিশ্রণের ধারাবাহিকতাই নয়, বরং এটি কিছু ইউনিক এলিমেন্টস ইন্ট্রোডিউস করেছে। এটি এই সিরিজের 4th পার্ট এবং পূর্বের পার্টগুলোর সাথে এর কোনো লেনাদেনা নেই। এটি একটি ইন্ডিপেন্ডেন্ট মুভি, তাই আপনাকে মুভির আগের 3টি পার্ট দেখতে হবে না, আপনি সহজেই গল্পটি বুঝতে পারবেন। তাহলে আরনমানাই 4 সাউথ ইন্ডিয়ান সিনেমার মধ্যে একটি অবশ্যই দেখার মতো সিনেমা কেন, আসুন সেই রহস্য বের করতে আমরা মূল ভিডিওতে যাই। তো সিনেমাটি শুরু হয় এক পূজারী ও তার মেয়েকে নিয়ে, যারা পূজা করার জন্য নদী পার করে গ্রামে যাচ্ছিলেন। এখন মেয়ে তার বাবাকে জিজ্ঞেস করে কয়েকদিনের মধ্যেই গ্রামে অনেক বড় ফেস্টিভ্যাল হতে চলেছে এবং এটি কেন উদযাপন করা হয়। তখন তিনি বলেন যে একটি অসুরের নাম বাঘ, যে জলাশয়গুলোতে থাকে এবং যে কাউকে মেরে তার রূপ ধারণ করে সেই ব্যক্তির পরিবারকে শেষ করে দিতে পারে। সে খুবই শক্তিশালী এবং তাকে পরাজিত করার একমাত্র উপায় হলো যখন সে সবচেয়ে দুর্বল হয় তখন তার আত্মাকে বন্দী করা। এইভাবে ওই ক্রিয়েচারকে দাস বানানো যায়, যাকে দিয়ে যে কোনো কাজ করতে সে বাধ্য থাকবে। এখন মেয়েটির হাতে কিছু একটা লেগে যায়, যার ফলে তার হাত কাটা পড়ে এবং তার রক্ত পানিতে পড়ে, যা একটি ডিমনিক ফিগার কনজিউম করতে শুরু করে। পূজারী তারপর বলেন যে বহু মানুষ বাঘকে বন্দী করার চেষ্টা করতে গিয়ে তাদের প্রাণ হারিয়েছেন এবং বাঘ বন্দী না হওয়াতে সে এখানেই তার নরক তৈরি করতে শুরু করে। কিন্তু কয়েকশো বছর আগে দেবী আম্মানের আশীর্বাদে তাদের পূর্বপুরুষেরা বাঘকে পরাজিত করে তাকে একটি পাত্রে বন্দী করে এই নদীতে ফেলে দেয়। সেই আনন্দে এবং সম্মানে দেবীর জন্য এই ফেস্টিভ্যাল সেলিব্রেট করা হয়। তখন হঠাৎ পূজারীর বৈঠা পানির নিচে আটকে যায়, যা তিনি জোর করে বের করার চেষ্টা করেন এবং এতে পাত্রটি খুলে যায়। তখন তিনি তার মেয়েকে দেখতে পান, যে একটি মাছকে জীবিত ধরে খাচ্ছিল, যা তার খুবই অদ্ভুত মনে হয়। কিন্তু তখনই নৌকাটি কিছুতে ধাক্কা লাগে। সে যা দেখল তা হলো যে তার মেয়ের মৃতদেহ। এর অর্থ নৌকায় তার মেয়ে নয়, বরং বাঘ আছে, যে তার মেয়ের রূপ ধারণ করেছে। বন্ধুরা, আপনাদের যদি জানা না থাকে, আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে ভারতের আসামি লোককথায় বাঘের উল্লেখ করা হয়েছে, যা একটি ডিমন, যা মানুষের শরীরকে মেরে ফেলে তাকে গুম করে ফেলে এবং সেই ব্যক্তির জায়গা নিয়ে নেয়। যাই হোক, পূজারীর সময় নষ্ট না করে বাঘের উপর পবিত্র জল ছিটিয়ে তার আত্মাকে একটি পাত্রে বন্দী করেন এবং বলেন যে তার মেয়ের মৃত্যুর শোক তার স্ত্রী সহ্য করতে পারবে না, তাই তাকে তার পাপের শাস্তি পেতে হবে এবং তাকে সবসময় তার মেয়ের রূপেই থাকতে হবে। আমরা জানি বাঘের আত্মাকে বন্দী করে তাকে দাস বানানো যেতে পারে, যা বাঘ মেনে নেয় এবং তার বাড়ি চলে যায়, যেখানে সে সবসময় তার মেয়ের রূপে থাকবে। এর পরের দৃশ্যে আমরা শহরে সারভানাকে দেখি, যিনি একজন অ্যাডভোকেট এবং খুবই সৎ, এবং তার আন্টি তার সাথেই থাকে। যাই হোক, তিনি একটি কাপলকে নিয়ে আসেন যারা পালিয়ে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু কেউ তাদের বিয়ে করা ছিল না। সারভানা এতে সম্মতি দেয়, কিন্তু সেই মেয়ের বাবা আসলে একজন ডন, তাই সারভানা তাকে এড়িয়ে যায়, কারণ সে লড়াই, ঝগড়া এবং অন্য নেগেটিভ বিষয় থেকে দূরে থাকে। তবে যখন সে জানতে পারে যে মেয়েটির নাম সেলভি, তখন সে ডন এবং তার লোকদের মারধর করে এবং সেলভিকে তার বয়ফ্রেন্ডের সাথে পালাতে দেয়, কারণ সারভানার নিজের বোনের নামও সেলভি, যাকে সে খুব ভালোবাসত। 10 বছর আগে তার বোন তার বয়ফ্রেন্ডের সাথে দূরে চলে গিয়েছিল, যাকে সে এখনো মনে করে, এবং সেলভি নামটি তার ইমোশনকে ট্রিগার করে। এখন সেলভিকে দেখানো হয়, অর্থাৎ তার আসল বোনকে, যে গ্রামের মধ্যে তার স্বামী এবং 2টি সন্তান, মেয়ে শক্তি এবং ছোট ছেলে সারভানান জুনিয়রের সাথে সুখীভাবে বসবাস করছে। তার স্বামী রিয়েল এস্টেটের ব্যবসা করে, যেমন পুরনো ম্যানশন বা বাড়ি কিনে সেগুলো রেনোভেট করে ভালো দামে বিক্রি করে, এবং সবচেয়ে বড় কথা, এই পরিবারটি খুবই সুখী। তবে বলা হয় না, সুখকে নজর লাগতে সময় লাগে না। যাই হোক, একদিন সেলভির স্বামী জগিং করতে যায় এবং গ্রামের প্রেসিডেন্টের ছেলে রবির সাথে তার দেখা হয়, যে তার ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করছিল। এখন সেলভির স্বামী সামনে যায় এবং একটি মিস্টেরিয়াস ফগ তার সামনে আসে, যার মধ্য থেকে কেউ এসে তার উপর আক্রমণ করে এবং তখনই সে মারা যায়। কিন্তু তার ইভিল রূপ বাড়িতে আসে, যা তার পোষা কুকুরটি টের পায় এবং ইভিলের ওপর ঘেউ ঘেউ করতে শুরু করে। তখন সে কুকুরটিকে মেরে ফেলে।
যাই হোক, সে সেলভির সাথে দেখা করে এবং সন্তানদের সম্পর্কে প্রশ্ন করতে থাকে। এরপর তখনই কিছু মদতি লোক আসে যারা সেলভিকে জানায় যে তার স্বামী হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। এতে সে আতঙ্কিত হয়ে দ্রুত তার সঙ্গে চলে যায়। এরপর রাভি ঘর থেকে কিছু শব্দ শুনতে পায় এবং দেখে যে শক্তি কুয়ার পাশে পড়ে আছে, যার মাথা ফেটে গেছে। যখন সে কুয়ার মধ্যে তাকায় তখন সেলভির মৃতদেহ ঝুলতে দেখে। কিছুদিন পরে সারভানার কাছে এই খবর পৌঁছায়। এতে সে সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। সে গ্রামে যায় যেখানে গ্রামের প্রেসিডেন্ট এবং অন্য লোকদের সাথে তার দেখা হয় এবং আরানমানাই মানে সেই ম্যানশন বা প্রাসাদের ল্যান্ডলর্ডের সাথেও দেখা হয়, যে একসময় খুবই ধনী ছিল কিন্তু এখন তার অবস্থা তেমন ভালো নয়। তখন তার সাথে দেখা হয় সেলভির স্বামীর পার্টনার, প্রধান মিস্ত্রি এবং কার্পেন্টারের। এখানে আমরা জানি সেলভির স্বামীর কাজ কি ছিল, কিন্তু সে আসলে কি করেছিল সেটা আমি এখন আপনাদের জানাতে যাচ্ছি। প্রকৃতপক্ষে সে অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছিল এবং তারপর সে তার সমস্ত অর্থ এবং বাইরে থেকে লোন নিয়ে এই মেনশনটি কিনেছিল। কিন্তু সে অর্ধেক পেমেন্ট করেছিল এবং তারপর 3 মাসের মধ্যে বাকি কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই এই ট্র্যাজেডি ঘটে, যার ফলে মিস্ত্রি এবং কার্পেন্টারকে এখন এই লোন পরিশোধ করতে হবে, যার উপর দেনাদারদের পুরো চাপ পড়ে। অন্যদিকে জমির মালিকরা এই মেনশনটি বিক্রি করতে পারেনি, কারণ তারা অর্ধেক পেমেন্ট নিয়ে তাদের ঋণ পরিশোধ করেছিল, যার ফলে তাদের কাছে আর টাকা নেই। তাই তারাও এখানে থাকতে শুরু করে। আর এই মেনশনের বাকি টাকা দিয়ে তাদের নাতনি মায়ার বিয়ে করাতে চায়, যে একজন ডাক্তার। কিন্তু সে বিয়ে করতে চায় না, বরং এখানে একটি হাসপাতাল তৈরি করতে চায়। এখন সারভানাকে এই সমস্যাটির সমাধান করতে হবে, যাতে মেনশনটি বিক্রি হয় এবং অন্য সমস্যাগুলোর সমাধান হয়। এখন এই মেনশনের ভিতরে জমির মালিক, তাদের নাতনি মায়া, মিস্ত্রি, কার্পেন্টার এবং সারভানান এবং তার বোনের 2 সন্তান এবং তাদের আন্টি থাকে। আর সিলভির মেয়ে সে এখনো কোমায় আছে, যার যত্ন নিচ্ছে মায়া। আমরা জুনিয়র সারভানানকেও দেখি যে এখনো শিশু এবং সে খেলা করছে। সে ঘরের ভিতরে একটি ভূতুড়ে ছায়া দেখতে পায়, যা দেখে সে খুবই ভয় পায়। কিন্তু সেই ছায়াটি তাকে কোনো ক্ষতি করে না। কেন এমনটা হয় তা আমরা একটু পরেই জানবো। এখন আন্টিও সেই ভূতুড়ে ছায়াটি দেখতে পায় এবং সেও এখানে অনেক ধরনের সুপার ন্যাচারাল এবং হন্টিংস জিনিস দেখতে পায়। আন্টি সারভানানকে বলে মায়াকে বিয়ে করার জন্য, যেন এই মহলটা পেয়ে যায়, তাহলে সব প্রবলেম সলভ হয়ে যাবে। এর মধ্যে গ্রামের প্রেসিডেন্টও দেখা করতে আসে, যারা বলেন যে তারা সেলভির পরিবারের কথা জানতো না, তাই তারা নিজেরাই তার সৎকার করেছে। মানে সেলভি আজ পর্যন্ত কাউকে জানায়নি যে তার একটি আন্টি এবং একটি ভাই ছিল। পরের দিন সারভানান ব্যারিয়াল গ্রাউন্ডে যায়, যেখানে রবি তার সাথে ছিল। সারভানান বলে যে সে বিশ্বাস করতে পারে না যে তার বোন নিজেকে শেষ করেছে, কারণ যখন সে তার প্রেমিকের সাথে বিয়ে করতে চেয়েছিল তখনও সে এমনই মরতে চাইতো। কিন্তু সারভানা তাকে থামায় এবং প্রতিজ্ঞা করায় যেন সে কখনো এই ধরনের পদক্ষেপ না নেয়, এবং সে তার ছেলের নামও সারভানান রেখেছে, অর্থাৎ সে এখনো তার ভাইকে মনে রেখেছে। তাহলে সে এই প্রতিজ্ঞা কিভাবে ভুলতে পারে? এরপর সারভানান পুলিশ স্টেশনে যায়, যেখানে অফিসার তাকে বলে যে তার থিওরিটি অর্থহীন। কনস্টেবল তাকে বোঝায় যে ইন্সপেক্টর এখন বিরক্ত আছে, কারণ 2 দিনের মধ্যে ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে, যার প্রস্তুতিতে সবাই ব্যস্ত। তারপর তারা এই কেস নিয়ে কথা বলবে। আর এই ফেস্টিভ্যালটি সেই একই ফেস্টিভ্যাল যার শুরুতে পূজারী তার মেয়েকে বলেছিলেন। এখন সারভানান এবং রবি জঙ্গলের রাস্তা ধরে বাড়ি ফেরার পথে। রবি বলে যে সে সারভানা থিওরির উপর বিশ্বাস করে, কারণ সেদিন যখন সে সেলভিকে কুয়ার ভিতরে ঝুলতে দেখেছিল, ঠিক তার কিছুক্ষণ আগেই সেলভি মদতি লোকদের সাথে চলে গিয়েছিল। তাই এমনটা কিভাবে সম্ভব? যাই হোক, রবি তাকে সেই দিনের ভিডিও ফুটেজ দেখায়, যেখানে তারা একটি আঘরিকে লক্ষ্য করে যে সেলভির স্বামীকে লুকিয়ে দেখছিল। আর এই আঘরিকেই রবি মর্গের ভিতরেও দেখেছিল। তখন আমরা সেই আঘরিকে বাড়ির কাছে দেখতে পাই, যেখানে সে একটি অশুভ শক্তি ফিল করে। আর ভিতরে মায়া শক্তির রুমে সেই ভূতুরে ছায়াটি দেখতে পায়, যা তাকে হন্ট করে, এবং তার সম্পূর্ণ রূপ দেখে মায়া খুব ভয় পায়। তখন আমরা নোটিস করি যে আঘরিও বাড়ির বাইরে চক্কর দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে সারভানান একটি ভূতের ছায়া দেখতে পায়, যার পেছনে সে ধাওয়া করে, আর রবি জিপে বসে থাকে। তখন আমরা লক্ষ্য করি যে সারভানানকে সুপার ন্যাচারাল জিনিসগুলো বিরক্ত করছে, আর রবির কাছে সেই মিস্টেরিয়াস ফগ আসে এবং সে সেলভির আত্মাকে দেখে, যা তার উপর আক্রমণ করে। সারভানা ফিরে
আসার পর রাভি এবং জীব সেখানে ছিল না, তবে তার ক্যামেরা ছিল। আর ঠিক কিছুক্ষণ আগের রেকর্ডিংয়ে সে সেই আঘুরিকেও দেখতে পায়। পরের দিন আন্টির সাথে মায়া এই সুপার ন্যাচারাল বিষয়গুলো নিয়ে আলোচনা করে, কিন্তু আন্টি বলেন যে এই বিষয়টি নিজের মধ্যেই রাখো, না হলে এই প্যালেসটি বিক্রি করতে আরো বেশি সমস্যা হবে। এরপর মায়া মন্দিরে যায়, যাকে সারভানান ড্রপ করে, আর সে তাকে ফেস্টিভ্যাল সম্পর্কে জানায়। এখানে দেবী আমানের কাছে যা কিছু প্রার্থনা করা হয় তাই পূরণ হয়, আর এই ফেস্টিভ্যালটি 10 বছরে একবার হয়। এবং এখন আম্মান দেবীর সামনে একটি বড় অসুরের মূর্তি তৈরি করা হয়েছিল। পূজার পরে সেই অসুরের দহন করা হবে, আর এই পূজার জন্য দেশের বিভিন্ন কোণ থেকে বিভিন্ন নদীর জল দিয়ে দেবীকে অভিষেক করা হয়। আর এই গ্রামটি যত ছোটই হোক না কেন, এই উৎসবটি খুব বড় আকারে অনুষ্ঠিত হয়, যেখানে লক্ষ লক্ষ মানুষ আসে। এখন আমরা সিনেমার শুরুতে দেখানো পূজারীকে দেখি, যিনি এখানে পূজা করতে এসেছিলেন, কিন্তু মন্দিরের উপরে একটি কলস ভাঙা ছিল, যা থেকে তিনি খুবই চিন্তিত হয়ে পড়েন এবং ভয়ে সেখান থেকে পালিয়ে যান। সারভানান এখন বাড়িতে ফিরছিল, তখন সে জঙ্গলে রাভির ভেঙে যাওয়া জিপটি দেখতে পায় এবং সেখানেই গাছে রবির মৃতদেহ ঝুলছিল। সে পুলিশ অফিসারকে ওই আঘুরির কথা বলে, কিন্তু অফিসার তার কথা বিশ্বাস না করে উল্টো তার উপরেই সন্দেহ করতে শুরু করে। কিন্তু সেখানে আবারও সারভানান সেই আঘুরিকে দেখে এবং সে তার পিছু নিতে শুরু করে। সেই ইন্সপেক্টরের সাথে গিয়ে সেই কুটিরে ঢোকে, যেখানে সম্প্রতি কোনো এক রিচুয়াল অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। সেখানে তারা সেলভি, তার স্বামী এবং রবির ছবি খুঁজে পায়, যেগুলোর উপর কোনো রিচুয়াল করা হয়েছিল, এবং চতুর্থ ছবিটি ছিল শক্তির। এটা দেখে সারভানান টেনশনে পড়ে যে এখন ওর জীবনও ঝুঁকির মধ্যে থাকতে পারে। তার মতে গল্পটা এখন পুরোপুরি পরিষ্কার, তাই ইন্সপেক্টর ওই আঘুরিকে খুঁজে বের করার কাজ শুরু করে। অর্থাৎ অবশেষে ইন্সপেক্টরও বিশ্বাস করতে শুরু করেছে সারভানানের কথা। কিন্তু আমরা দেখি যে আঘুরি তখন গাছের উপর লুকিয়েছিল এবং তার হাতে ইন্সপেক্টরের ছবিটি ছিল। এখন সারভানান ঘরে আসে এবং দেখে যে সেলভির ছেলে জুনিয়র সারভানানকে সেই ভূতের ছায়াটি হন্ট করছে। সেই ভয়ে সেই শক্তির ঘরে চলে আসে, কিন্তু সেখানেও সেই গোস্টলি ফিগার দেখতে পায়, তাই ভয়ে সে পালিয়ে যায়। এখন সারভানান সেখানে এসে তার ভাগ্নেকে শান্ত করার চেষ্টা করে এবং তারপর ছবি অ্যালবাম দেখে বুঝতে পারে যে কাল শক্তির জন্মদিন। তবে সে একটা ভয়ঙ্কর বিষয় লক্ষ্য করে এবং তা নিশ্চিত করার জন্য গ্রামটির রেকর্ড পরীক্ষা করে। সে দেখতে পায় যে রবি, শক্তি এবং ইন্সপেক্টরের জন্ম তারিখ সম্পূর্ণ একই। তারা আলাদা আলাদা দশকে ঠিক একই উৎসবের দিনে জন্মগ্রহণ করেছে এবং তাদের শরীরে একই লাল তিল আছে। এখন সে বাড়িতে এসে মায়ার সাহায্যে শক্তিকে অন্য রুমে শিফট করে, যাতে সে নিরাপদ থাকে, এবং তাকে পুরো ঘটনা বোঝানোর পর ইন্সপেক্টরের কাছে চলে যায়। কিন্তু সেখানে ইন্সপেক্টর আঘুরির ফেস দেখতে পায়, যেটা সে পিছু নেয়। সারভানান তাকে বাঁচাতে যায়। এদিকে তখনই আমরা দেখি যে মহলের ভেতরে সেই পূজারীকে দেখতে পায়, যিনি কোনো একটি অজুহাত দিয়ে মহলের ভেতরে প্রবেশ করেন। তিনি বলেন যে তার মেয়ে নিখোঁজ হয়েছে, কিন্তু তিনি এখানে শক্তিকে হত্যা করার জন্য এসেছেন। কিন্তু সেখানে তাকে সেই গোস্টলি ফিগার দেখা দেয়, যা তাকে থামানোর চেষ্টা করে। কিন্তু সেই পূজারী কোনো এক পৈশাচিক ভূতের বশে ছিলেন। ইনফ্যাক্ট এই গোস্টলি ফিগার অর্থাৎ সুপার ন্যাচারাল এনার্জিও তাকে আঘাত করতে পারে না এবং না তাকে থামাতে পারে। তখন তিনি শক্তির ঘরে গিয়ে তাকে শেষ করতেই যাচ্ছিলেন, কিন্তু তখন সেই ভৌতিক অবয়ব পুরোপুরি নিজের রূপ প্রকাশ করে এবং পুরো মহল কেঁপে ওঠে। সে পূজারীর উপর আক্রমণ করে এবং তাকে তুলে বাইরে ছুঁড়ে ফেলে, ফলে তিনি পালিয়ে যান। অর্থাৎ এখানে যে আত্মাটি ছিল সেটি একটি ফিমেল আত্মা ছিল। তখন আমরা সারভানানকে দেখি যে আঘুরিকে পেয়ে যায়, যে ইন্সপেক্টরের উপর কোনো রিচুয়াল করতেই যাচ্ছিল, কিন্তু সারভানান তাকে থামিয়ে মারতে শুরু করে এবং জিজ্ঞাসা করে কেন সে তাদের মারছে। তখন আঘুরি বলে যে সে হত্যা করছে না, বরং তাদের রক্ষা করার চেষ্টা করছে। আর তখনই কোনো একটি এনার্জি ইন্সপেক্টরকে লেভিটেট করে একটি ব্লেডের উপর ফেলে মেরে ফেলে। অর্থাৎ এখানে আঘুরিও সত্য কথা বলছে যে সে যা যা রিচুয়াল করছিল সেগুলো তাদেরকে বাঁচানোর জন্যই করছিল, হত্যার জন্য নয়। কিন্তু এই এনার্জি যতই নেগেটিভ এনার্জি হোক না কেন, তা খুবই শক্তিশালী। এখন এখানে শক্তি তার কোমা থেকে জেগে ওঠে, যাকে সারভানান দেখতে আসে, এবং এখন সেই ভৌতিক অবয়ব তার আসল রূপে আসে, যে আর কেউ নয় বরং সেলভির আত্মা। এবং সে আসলে তার সন্তানদের আশেপাশে থেকে তাদেরকে প্রোটেক্ট করছিল, কারণ আমরা জানি যে শক্তির জীবনে বড় বিপদ রয়েছে, কিন্তু এখন তাকে রক্ষা করার জন্য তার মা মৃত্যুর সাথে লড়াই করে ফিরে এসেছে। এখন পরবর্তী দৃশ্যে আমরা সেই আঘুরিকে পুলিশ স্টেশনে দেখি, যার কথায় পূজারীর বাড়িতে চেক করা হয়, যেখানে পূজারী এবং তার স্ত্রীর মৃতদেহ পাওয়া যায়, যাদের অনেক আগেই হত্যা করা হয়েছিল। এখন আঘুরি সবার সামনে জানায় যে বাঘ হলো এমন একটি ডিমন যেটা জল এবং স্থল উভয় জায়গায় থাকতে পারে, এবং যখন আঘুরি জানতে পারলো যে বাঘ
আজাদ হয়ে গেছে তখন সে তার সহযোগীদের সাথে তাকে খুঁজতে শুরু করে, কিন্তু পূজারীর বাড়ি ছেড়ে আগেই পালিয়ে যায়। কিছু লোক উজ্জয়নে চলে যায় এবং সে নিজে এখানে চলে আসে। সে আরো জানায় যে পূজারী জানতেন যে 3 আম্মান মূর্তি এবং তাদের অল্টারের সীমানা সেই শয়তানি শক্তিকে আটকে রাখতে পারে, তাই তারা এখানে এসেছেন। এটা চিন্তা করে আঘৌরিও এখানে আসে এবং এমনটাই হয়। কিন্তু বাঘ অলরেডি বুঝতে পারে যে তার আত্মা মন্দিরের একটি কলসে লুকানো ছিল, তাই সে সেই কলসটি সরিয়ে তার আত্মা নিয়ে নেয়। কিন্তু এখনো সে এত শক্তিশালী হয়নি, তাই তাকে মহানাগ পঞ্চমীর তিথিতে জন্মগ্রহণকারী লোকদের হত্যা করেই তাদের আত্মা গ্রহণ করতে হবে। এই তিথি তামিল মাসের মধ্যে ঠিক ফেস্টিভ্যালের দিনেই পড়ে, অর্থাৎ যে উৎসব হতে যাচ্ছে এই একই তিথিতে এই 3 জনের জন্ম হয়েছিল। এবং এই যে লাল তিল, এটি সেই শয়তানের চিহ্ন ছিল এবং এই কারণে সেলভির আত্মা তার মেয়েকে রক্ষা করেছিল যাতে বাঘ শক্তিশালী না হয়ে উঠতে পারে। এখন উৎসবের দিন সুবর্ণ মুহূর্তে যদি বাঘ সেই 3টি আত্মা কনজিউম করতে পারে বা তাদের বশ করে নিতে পারে, তাহলে সে মহা শক্তিশালী অমর হয়ে উঠবে। এবং এখনো পর্যন্ত সে 2টি আত্মা নিয়ে ফেলেছে, তাই সে সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। এবং যদি সে 3য় আত্মা গ্রহণ করে তবে দেবতাদের শক্তিও তাকে হারাতে পারবে না। আর আমরা জানি যে এই 3য় আত্মা হলো সেলভির মেয়ে শক্তি। আপনাদের মনে থাকতে পারে যে পূজারী সেই পজিশনে মহলের ভিতরে সেলভির মেয়ে শক্তিকে হত্যা করার জন্যই এসেছিলেন, যা বাঘেরই শক্তি ছিল। কিন্তু আমরা জানি যে সেই সময় শক্তির মায়ের আত্মা তাকে রক্ষা করছিল, যার কারণে বাঘ তাকে শেষ করতে পারেনি। এখন বাঘ প্রথমেই শক্তিকে টার্গেট করেছিল এবং তার কাছে পৌঁছানোর জন্য তার বাবাকে হত্যা করে তার রূপ ধারণ করেছিল। আর এখন এখানে আমাদেরকে সেলভির কাহিনী বলা হচ্ছে যে আসলে কি হয়েছিল সেদিন। এখন বাঘ প্রথমেই শক্তিকে টার্গেট করেছিল এবং তার কাছে পৌঁছানোর জন্য তার বাবাকে হত্যা করে তার রূপ ধারণ করেছিল। কিন্তু সেই দিন সেলভি আয়নায় তার আসল রূপটি দেখে ফেলে। তখন সে তার সন্তানদের বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু বাঘ তাকে হত্যা করে তাকে কুয়ায় ঝুলিয়ে রাখে। এবং তারপর সেই মদতি লোকেরা সেলভিকে ডাকতে আসে, কিন্তু ততক্ষণে বাঘ সেলভির রূপ ধারণ করে তাদের সাথে বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু এখন যা ঘটে তা হলো তার মায়ের মৃতদেহ দেখে শক্তি আতঙ্কিত হয়ে পড়ে এবং পিছনে যাওয়ার সময় নিচে পড়ে গিয়ে মাথায় আঘাত পাওয়ার কারণে আবার কোমায় চলে যায়। এরপর বাঘ রাভির পিছু নেয় এবং সার্ভানানকে বিভ্রান্ত করে তাকে হত্যা করে। অর্থাৎ জঙ্গলের ভেতরে সে যেভাবে নিখোঁজ হয়েছিল সবকিছুই বাঘেরই কাজ ছিল। এখন সে আবার পূজারীর রূপ ধারণ করে শক্তিকে মারতে যায়, কিন্তু সেলভি স্পিরিট তাকে রক্ষা করে। সেই দিন আঘুরিও চেক করতে এসেছিল যে বাঘকে শক্তির কাছে যেতে কে বাধা দিচ্ছে এবং সে সেলভির আত্মাকে দেখতে পেয়ে নিশ্চিন্ত হয়ে যায় এবং সে ইন্সপেক্টরকে বাঁচানোর জন্য চেষ্টা করে। আরেকটি জিনিস হলো, যদি বাঘ মানুষের রূপে থাকে তাহলে তাকে কেবল রক্ত বা আয়না দিয়েই চেনা যেতে পারে। আপনাদের মনে থাকতে পারে যে শুরুতে পূজারী বাঘের আত্মাকে সেই কলসে আটকে রেখেছিলেন, কিন্তু যখন পূজারী দেখলেন যে বাঘ মুক্ত হয়ে গেছে এবং কলসটিও খুঁজে পেয়েছে, তখন তিনি তার স্ত্রীকে বাঁচানোর জন্য পালিয়ে যান। কিন্তু বাঘ তার স্ত্রীকে অনেক আগেই মেরে ফেলে। হ্যাঁ, অর্থাৎ বাঘ একই সময়ে তার মেয়ে এবং স্ত্রীর রূপে ছিল। শেষে বাঘ ইন্সপেক্টরকে হত্যা করে এবং এখন তার লক্ষ্য শক্তিকে হত্যা করা, যেটি করলেই সে এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে এমনকি খোদার শক্তিও তাকে পরাজিত করতে পারবে না। এটা শুনে সার্ভানান অনেক বেশি চিন্তিত হয়ে সেখান থেকে চলে যান। এখন দেখুন, এখানে আঘুরিকে এভাবে ছেড়ে দেওয়া সম্ভব ছিল না, না হলে কোর্টে জবাবদিহি করতে হতো। কিন্তু ঠিক তখনই সেই মিস্টেরিয়াস ফগ আসে, যেটা আসলে বাঘের কাজ ছিল। যখনই মিস্টেরিয়াস ফগ আসে, বুঝে নাও বাঘ হাজির হয়েছে এবং সে পুলিশ স্টেশনের অনেক লোককে আহত করে। তবে আপাতত আঘুরি মন্ত্রোচ্চারণ করে তাকে পরাজিত করে দূরে সরিয়ে দেয়। এখন এখানে সার্ভানান বাড়িতে এসে বলে যে 10 বছর আগে যদি সে সেলভির পাশে থাকতো তাহলে সে দূরে চলে যেত না, এবং যদি সে দূরে না যেত তাহলে শেষ মুহূর্তে সে যেভাবেই হোক তাকে বাঁচাতে পারত। এবং এই বিষয়টি তাকে খুব কষ্ট দেয় এবং এটি সর্বদাই তাকে কষ্ট দেবে। সার্ভানান বলে যে সে তাকে সুখ দিতে পারেনি, তার বোনকে বাঁচাতে পারেনি, কিন্তু সে তার ভাগ্নে ও ভাগ্নির যত্ন নেবে। সেলভির আত্মা এটা দেখে খুব খুশি এবং ইমোশনাল হয়ে যায়। তার সন্তানরা তাকে দেখতে পায়, কিন্তু অন্য কেউ তাকে দেখতে পায় না। ঠিক তখনই আমরা দেখি যে মায়া ঘরে আসছে, কিন্তু সেলভি তাকে অনুভব করে গেটের বাইরে ছুঁড়ে ফেলে দেয়। সে আবার ভিতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু সেলভির আত্মা তাকে আবার বাইরে ছুঁড়ে ফেলে দেয়। এখন সবাই খুব চিন্তিত হয়ে পড়ে এবং তাকে সামলানোর চেষ্টা করে, কিন্তু এখন সে পায়ে হেঁটে ভিতরে ঢোকে, কিন্তু তার স্কুটিটি এখনো ভিতরে আসতে পারে না। স্কুটিটি দূরে সরে যায় এবং সার্ভানান বুঝতে পারে যে স্কুটির ওপর কিছু না কিছু খারাপ আছে। সে চেক করে দেখে যে মায়ার কোট বাড়ির ভিতরে ঢুকতে
থাকতে পারছিল না এবং সে মায়াকে এই সম্পর্কে জিজ্ঞেস করে। সে বলে আজ পুলিশ স্টেশন থেকে অনেক আহত লোক এসেছে, তাদের মধ্যে একজনের রক্ত এতে লেগে গেছে এবং এখন সে রক্ত পরীক্ষা করায় এবং সার্ভানানকে জানায় যে এই রক্তে ভেনমের একটি উপাদান পাওয়া গেছে যা ব্যাঙের মধ্যেও পাওয়া যায়, যা জল এবং স্থল উভয় জায়গায় বাস করে। সার্ভানান বুঝতে পারে যে এটি বাঘের রক্ত। এখন সার্ভানান নোটিস করে যে আঘৌরি এবং প্রেসিডেন্ট উধাও হয়ে গেছে। সে প্রেসিডেন্টের সাথে দেখা করতে যায় এবং তার কাছে আঘৌরির কথা জিজ্ঞেস করে, কিন্তু প্রেসিডেন্ট তাকে ইগনোর করে। এতে সার্ভানান ক্ষিপ্ত হয় এবং প্রেসিডেন্টের লোকেরা তাকে মারতে শুরু করে। এর মধ্যে প্রেসিডেন্টের গাড়ির ট্যাঙ্কে আঘৌরির মৃতদেহ পাওয়া যায়। হ্যাঁ, যখন স্টেশনে আক্রমণ হয়েছিল তখনই বাঘ তার রূপ ধারণ করেছিল এবং প্রেসিডেন্টকে বিভ্রান্ত করেছিল যে সে সেলভির আত্মাকে তাড়িয়ে দিয়ে বাঘের আত্মাকে শক্তির কাছে পাঠিয়ে বাঘকে ফাঁদে ফেলতে পারবে, না হলে সবাই মারা যাবে। এবং প্রেসিডেন্টও এই মিথ্যার ফাঁদে পড়ে যায়। অর্থাৎ আঘৌরির মন্ত্রোচ্চারণ যথেষ্ট কার্যকর ছিল না, যার কারণে তার মৃত্যু হয়। এখন এখানে বাঘ সেলভির দেহটি পুড়িয়ে ফেলতে বেরিয়ে যায়, কারণ যদি দেহটি পুড়ে যায় তাহলে সেলভির আত্মাও ধ্বংস হয়ে যাবে। এখন বাঘ সেলভির আত্মাকে এখানে টেনে আনে এবং সেলভি জানতো যে যদি সে ধ্বংস হয়ে যায় তাহলে তার সন্তানরা আর বাঁচবে না। তাই সে তার সাথে লড়াই করে এবং প্রেসিডেন্টের লোকদের সাথেও লড়াই করে এবং যখন সমস্ত লোক শেষ হয়ে যায় বাঘ তার ইভিল ঘোস্টের আর্মি মাটির নিচ থেকে তুলে আনে। এটি ঠিক যেন ডক্টর স্ট্রেঞ্জের জম্বি ভার্সনের একটি দৃশ্যের মতো। এখন ফাইনালি বাঘ সিলভিকে পরাজিত করে যে তার সন্তানদের জন্য দয়া ভিক্ষা চায়, কিন্তু বাঘ তার আত্মাকে তার দেহে ঢুকিয়ে দিয়ে জ্বালিয়ে দেয়। এদিকে সার্ভানান সেখানে এসে পৌঁছায়, কিন্তু বাঘ ইতিমধ্যেই চলে গেছে। ফাইনালি সার্ভানান তার বোনের আত্মা দেখতে পায় এবং সেলভি বলে যে করেই হোক তার সন্তানদের বাঁচাতে হবে। তখন সার্ভানান মায়াকে ফোন করে শক্তিকে সুরক্ষিত রাখার কথা বলে, কিন্তু বাঘ ইতিমধ্যেই সেখানে এসে পৌঁছে এবং শক্তিকে খুঁজতে শুরু করে। কিন্তু এর মধ্যেই মায়া তাকে নিয়ে উৎসবে চলে যায়। বাঘ মায়াকে খুঁজে বের করে, কিন্তু সার্ভানান শক্তিকে নিয়ে কোথাও চলে যায়। বাঘ নিজেকে বহুগুণিত করে এবং তাকে ধরার চেষ্টা করে। আপনাদের মনে থাকবে উৎসবে আম্মান দেবীর সামনে একটি দানবের মূর্তি তৈরি করা হয়েছিল যার আজ দহন হওয়ার কথা ছিল। এই মূর্তিটি সেই মূর্তি এবং সার্ভানান শক্তিকে নিয়ে মূর্তি থেকে বেরিয়ে যায়, কিন্তু বাঘ আটকে পড়ে। এখন দেবীর মূর্তির ত্রিশূলে আগুন লাগানো হয় যা ডেমনের মূর্তিতে ফায়ার করে। এখানে লিটারেলি বাঘ ডেমন হয়ে যায়। তাই দেবী স্বয়ং উপস্থিত হন এবং নিজের হাতে বাঘকে ধ্বংস করেন। যাই হোক, মুভির শেষ দৃশ্যে আমরা ম্যানশনের ডিল দেখতে পাই, যেখানে অবশেষে একটি হাসপাতাল তৈরি হবে। বাইরে আমরা নোটিস করি যে শিশুরা কারো আত্মার সাথে খেলছে, কিন্তু এই আত্মা কার ছিল? আমার ধারণা এটি সেলভির আত্মা ছিল, যে দেবীর আশীর্বাদ পেয়েছিল এবং পরকালে হয়তো যেতে চায়নি, যাতে সে তার সন্তানদের রক্ষা করতে পারে। কারণ যাই ঘটুক না কেন, এই ধরনের বাঘ ডেমন বারবার জন্ম নেয় এবং এখানেই সিনেমাটি শেষ হয়। বন্ধুরা, এটি ছিল আরনমানাই অর্থাৎ রাজমহল বা প্যালেস 4 সিনেমার গল্প। আশা করি আপনাদের এই ক্লাসিক তামিল ভাষার কমেডি হরর ফিল্মটি পছন্দ হয়েছে। মুভিতে আসামি আঞ্চলিক লোককথার বাঘ ডিমানের উল্লেখ ছিল, যা আমার মতে এই সিনেমার একটি দুর্দান্ত এডিশন ছিল। এই এক্সপ্লেনেশন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।